অডিও অ্যাডভেঞ্চারের তরফ থেকে আজকের গল্প ডাকাও ক্যাম্পের বন্দি। লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। গাড়ি থেকে নেমেই দীপাঞ্জনের চোখ গেল সামনের জায়গাটার দিকে। কাটা তারের ফেন্সিং ঘেরা বিশাল জায়গাটার ভিতর দাঁড়িয়ে আছে সার সার ব্যারাক। সামনের ব্যারাক বাড়িটা বেশ বড়, সাদা রঙের বাড়ি। ধূসর রঙে ঢালু ছাদে সাদা বরফের ছিটে লেগে আছে। সাদা কালো আর ধূসরতা মেশানো জায়গাটা যেন ঠিক বিবর্ণ হয়ে যাওয়া সাদা কালো ফটোগ্রাফের মতোই দেখতে লাগছে। বাইরে থেকে দেখেই বোঝা যায় যে এক অদ্ভুত বিষণ্ণতা যেন জেগে আছে ভিতরের চত্বরটা জুড়ে, ওই সার সার ব্যারাক বাড়িগুলোর আনাচে কানাচে। শীত পড়তে শুরু করেছে, সম্ভবত সে কারণে টুরিস্টদের ভিড় খুব একটা নেই। জায়গাটাতে প্রবেশ করার প্রধান তোরণের পাশে টিকিট কাউন্টারের সামনে শুধু 2-4 জন টুরিস্টদের ভিড়, তবে তাদের আচরণে চোখে মুখে কোনো উচ্ছলতার ভাব নেই। আর সেটা হয়তো এই জায়গাটার স্থান মাহাত্ম্যের জন্যই হতে পারে। জায়গাটা আজ টুরিস্ট স্পট, কিন্তু একদিন তো এটা ছিল। দীপাঞ্জন আর জোয়ানকে প্রবেশ পথে লোহার গেটের সামনে দাঁড় করিয়ে রেখে পাশের কাউন্টার থেকে টিকিট কিনতে গেল রাইক নামে গাইড ছেলেটা। প্রবেশ তোরণের গায়ে একটা সাইনবোর্ড, তাতে জার্মান ভাষায় কি সব লেখা। দীপাঞ্জন শুধু তার মধ্যে ইংরাজিতে লেখাই পড়তে পারল। ডাকাও কনসেন্ট্রেশন ক্যাম্প মেমোরিয়াল সাইট। প্রফেসর জোয়ান বললেন, DACHU, এই শব্দটার মধ্যে এইচ উজ্জ থাকে। জার্মান ভাষায় এই শব্দটা উচ্চারণ করে ডাকাও বলে। টিকিট নিয়ে দীপাঞ্জনের কাছে ফিরে এলো রাইক। ভিতরে প্রবেশ করার আগে সে একবার তাকালো দীপাঞ্জনের দিকে। তারপর গাইডের পেশাদারি ঢঙে সে তাদের উদ্দেশ্যে বলল, পৃথিবীর ইতিহাসের গতি প্রকৃতি বড় বিচিত্র। প্রত্যেক দেশের ইতিহাসে, প্রত্যেক জাতির ইতিহাসের শুধু গৌরবজ্জ্বল দিনই থাকে না, তার সঙ্গে সঙ্গে থাকে কিছু অন্ধকারময় হিংস্র কালো দিনও, যা মানব জাতির হাজার হাজার বছরের সভ্যতার ইতিহাসকে কলঙ্কিত করে। ইতিহাসের পাতা থেকে সেই কলঙ্কিত দিনগুলো যদি মুছে ফেলা যেত তবে খুব ভালো হতো, কিন্তু তাদের মোছা যায় না, কারণ তারাও ইতিহাসেরই অবিচ্ছেদ্য অংশ। আমরা এখন প্রবেশ করতে চলেছি এ দেশ শুধু নয়, সম্ভবত সারা পৃথিবীর কলঙ্কতম ইতিহাসের সাক্ষী হতে। হ্যাঁ, এটাই ফুয়ারার হিটলারের ডাকাও কনসেন্ট্রেশন ক্যাম্প, যেখানে গণহত্যা করা হয়েছিল 44,000 মানুষকে। একজন গেটম্যান বিষণ্ণভাবে দাঁড়িয়ে আছে গেটে। তাকে টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করলো দীপাঞ্জন দা। সামনে পাথরের ব্লক বসানো বিরাট এক চত্বর। সেখানে প্রবেশ করে বড় ব্যারাকটার দিকে এগোতে এগোতে গাইড রাইক আবার বলতে শুরু করলো তার কথা, হিটলারের হত্যাশালা এই কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা। আপনারা হয়তো শুনে থাকবেন, শুনেছেন কুখ্যাত অসউইচ ক্যাম্পের কথা। 6 মিলিয়ন মানুষকে সে সময় হত্যা করেছিল হিটলারের নাৎসি SS বাহিনী। এই ডাউক ক্যাম্প হলো হিটলারের তৈরি প্রথম কনসেন্ট্রেশন ক্যাম্প। হিটলার তখন মিউনিকের পুলিশ প্রেসিডেন্ট। তারই নির্দেশে একটা পরিত্যক্ত কারখানায় এই জমিতে 22শে মার্চ 1933 সালে খোলা হয় এই ক্যাম্প। পরবর্তীকালে এই ক্যাম্পকেই মডেল হিসাবে সামনে রেখে গড়ে তোলা হয় অসউইচ সহ আরও নানা ক্যাম্প। সেদিন থেকে 29শে এপ্রিল 1945 পর্যন্ত চলেছিল এই ক্যাম্প, অর্থাৎ যেদিন না পর্যন্ত আমেরিকার সেনাবাহিনী এসে মুক্ত করে বন্দীদের। প্রথম বছর এখানে আনা হয় 5,000 বন্দীকে,
ক্রমে ক্রমে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় 2 লক্ষে, যাদের একটা বড় অংশ আর কোনো দিন জীবিত অবস্থায় ক্যাম্পের বাইরে বেরোতে পারেনি। গ্যাস চেম্বারে, এসএস গার্ডদের গুলিতে, ফাঁসির দড়িতে, অনাহারে পরিশ্রমে মৃত্যু হয়েছিল তাদের। বিভিন্ন জায়গা থেকে রেল ওয়াগনে কবাডি পশুর মতো গাদাগাদি করে এখানে আনা হতো বন্দীদের। পথে দমবন্ধ হয়ে বা তৃষ্ণার জ্বালায় মৃত্যু হতো বেশ কিছু বন্দীর। অবশ্য তারা এক অর্থে সৌভাগ্যবান ছিল, কারণ তাদের এই ডাকাও ক্যাম্প দেখতে হয়নি। এটা শুধু কনসেন্ট্রেশন ক্যাম্পই ছিল না, এখানেই ছিল কুখ্যাত এসএস গার্ডদের ট্রেনিং সেন্টারও। তাদের মানুষ খুনে রক্ত কুড়িয়ে আরও মানুষ খুনের জন্য অন্য ক্যাম্পে পাঠাতেন হিটলার। কথা বলতে বলতে সে দীপাঞ্জনদের এনে দাঁড় করালো একটা দেওয়ালের সামনে। সেখানে ঝুলছে কালো ডোরাকাটা একটা বুশ শার্ট আর বিবর্ণ হয়ে যাওয়া নানা রঙের ত্রিভুজাকৃতির ব্যাজ। প্রফেসর জুয়ান বললেন, নিশ্চয়ই বন্দীদের পোশাক। আমি ছবিতে দেখেছি। রাইট বলল, হ্যাঁ স্যার, এই ত্রিভুজাকৃতি ব্যাজগুলোও বন্দীদের। শুধু ইহুদি নয়, বন্দী হিসাবে এখানে আনা হতো কমিউনিস্ট, জিভা উইটনেস, সাধারণ অপরাধী, রোমানি অর্থাৎ জিপসিদের, পুলিশ, সার্বিয়ান, রুশরাও এখানে বন্দী ছিল। তাদের শনাক্তকরণ চিহ্ন ছিল এই ব্যাজ। লাল ব্যাজ কমিউনিস্টদের, হলুদ রং ইহুদি, বেগুনি জিভা, বাদামি জিপসি আর সবুজ রঙের ব্যাজ ছিল সাধারণ অপরাধীদের জন্য। এরপর হলটাতে ঘুরে ঘুরে ছবিগুলো দেখতে লাগলো দীপাঞ্জনরা। কোনো ছবিতে মাঠ পাস করছে ফুয়োরার ঘাতক বাহিনী, কোথাও ওয়াগন ভর্তি করে ক্যাম্পে আনা হচ্ছে বন্দীদের, কোথাও আবার জীবনের অন্তিম মুহূর্ত ঘনিয়ে আসার আগে গ্যাস চেম্বার ফায়ারিং স্কোয়াডের সামনে সার বেঁধে দাঁড়িয়ে আছে হাড্ডিসার চেহারার উলঙ্গ বন্দির দল। একটা ছবিতে আবার দেখা যাচ্ছে গাদা করে রাখা আছে মৃতদেহের স্তূপ। তার সামনে সদর্পে দাঁড়িয়ে আছে বন্দুকধারী এসএস গার্ড। শিকারী যেমন মৃত পশুর সামনে দাঁড়িয়ে ছবি তোলে, তেমনই তার দাঁড়ানোর ভঙ্গি। ইতিহাসের কুখ্যাততম অধ্যায়ের সাক্ষী এই ছবিগুলো। দীপাঞ্জন জুয়ান ছাড়া হলটার মধ্যে আর যে কজন টুরিস্ট আছে তারা নির্বিকারভাবে দেখছে ছবিগুলো। এক মহিলাকে রুমাল দিয়ে চোখ মুছতেও দেখলো দীপাঞ্জন। ওভারকোট আর পায়ে হাই হিল বুট পরা সেই তরুণের কোনো পূর্বপুরুষ হয়তো কোনোদিন বন্দী ছিলেন এখানে। মিউজিয়াম দেখা শেষ হলে রাইক বাইরে বেরিয়ে কিছুটা এগিয়ে দীপাঞ্জনদের নিয়ে প্রবেশ করলো ক্যাম্পের গোলকধাঁধার মধ্যে। পথে দুপাশে সার সার ব্যারাক দাঁড়িয়ে আছে। তার বন্ধ দরজা জানলার ভিতরে কত আর্তনাদ, হাহাকার যে লুকিয়ে আছে কে জানে। রাইট বলল, এসব ক্যাম্পে যারা থাকতো তাদের অমানসিক পরিশ্রম করতে হতো। পরিশ্রম আর শীতের প্রকোপে অনাহারে অনেকের মৃত্যু হতো। অত্যাচার সহ্য করতে না পেরে পাগলও হয়ে যেত কেউ কেউ। 1942 সালের জানুয়ারির এক শীতের রাতে পাগল অজুহাতে এখানে একসঙ্গে 3000 বন্দীকে বিষ প্রয়োগ করে মারা হয়। একটা ব্যারাকের ভিতর প্রবেশ করল দীপাঞ্জনরা। লম্বা ঘরটার চারপাশে মাটি থেকে ছাদ পর্যন্ত পায়রার খোপের মতো সার সার খোপ। কোনো রকমে মানুষ হাত পা দুমড়ে মুচড়ে সেখানে থাকতে পারে। সেই খোপগুলোই নাকি ছিল বন্দীদের সর্বোত্তম থাকার ব্যবস্থা। বাকিদের মাটিতেই থাকতে হতো। এমন 50 ফুট বাই 15 ফুট ঘরে এক এক সময় 500 বন্দীকেও রাখা হতো। রাইক বলল, এখান থেকে রোজ এক বা একাধিক বন্দীকে নিয়ে যাওয়া হতো ব্যারাক এক্সে। কার কবে সেখানে যাবার জন্য ডাক আসবে কেউ জানতো না।
জোয়ান জানতে চাইলেন, ব্যারাক এক্সটা কি? রাইক বিষণ্ণ হেসে বলল, এটা এই ক্যাম্পের সবচেয়ে কুখ্যাত ব্যারাক, ক্রিমেশন গ্রাউন্ডের পাশে। চলুন আমরা সে জায়গাতেই যাব। বিষণ্ণ ব্যারাকগুলোর গলির মধ্যে দিয়ে ব্যারাক এক্সের দিকে এগোতে এগোতে হঠাৎ একটা বেশ বড় বাড়ির সামনে থমকে দাঁড়িয়ে পড়ল রাইক। বাড়িটা ঠিক ব্যারাকের মতো দেখতে নয়, বেশ বড়সড় বাড়ির মতোই দেখতে সেটা। তার গঠনগত স্বতন্ত্রতার জন্যই সেটা ব্যারাকগুলোর ভিড়ের মধ্যেও চোখে পড়ে। কাঁচের জানলাওয়ালা বাড়িটার রং একসময় সম্ভবত ধবধবে সাদা ছিল, এখন বয়সের ভারে মলিন হয়ে গেছে। জার্মান ভাষায় একটা সাইনবোর্ডও টাঙানো আছে সেখানে। বাড়িটা দেখে রাইক বলল, হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোর মধ্যে একমাত্র এখানেই এই বাড়িটা ছিল। এটা এই ক্যাম্পের একটা বিশেষত্বও বলা যেতে পারে। জোয়ান বললেন, বাড়িটা কি ছিল? তোমার কথা ঠিক বুঝলাম না। রাইক জবাব দিল, মেডিকেল হাউস। দীপাঞ্জন বলল, বন্দীদের চিকিৎসা করা হতো এখানে? রাইক বলল, না, বন্দীদের প্রাণের কানাকড়ি দাম ছিল না এখানে। তারা অসুস্থ হলে একটা ট্যাবলেটের বদলে একটা বুলেটই তাদের জন্য যথেষ্ট ছিল। তবে ক্যাম্প এক্সের দিকে এগোতে এগোতে রাইক বলল, পরীক্ষাগারে গিনিপিগ, ইঁদুর এসবের ওপর নানা জিনিস, ওষুধ, বিষ ইত্যাদি পরীক্ষা করা হয়, জানেন তো? এখানে বন্দীদের ওই গিনিপিগ হিসাবে ব্যবহার করে তাদের ওপর মেডিকেল এক্সপেরিমেন্ট করা হতো। কারোর দেহে প্রয়োগ করা হতো আর্সেনিক, কারোর দেহে হয়তো প্রয়োগ করা হতো সায়ানাইড অথবা তেজস্ক্রিয় কোনো পদার্থ। এসএসদের ডাক্তাররা সুস্থ মানুষের কিডনি, অঙ্গ প্রত্যঙ্গ কেটে অস্ত্রোপচারে হাত পাকাতো এখানে। কারো ডান হাতের বুড়ো আঙুল কেটে হয়তো জোড়া দেবার চেষ্টা করা হতো বাম হাতের তর্জনীর জায়গাতে, অথবা হয়তো কোনো সুস্থ সবল বন্দির একটা পা হাঁটু থেকে বাদ দিয়ে দেখা হতো যে রক্তক্ষরণে কতক্ষণ সময় লাগে লোকটার মৃত্যু হতে, অথবা সেখানে কোনো বন্দির নাক বা কানে গনগনে টকটকে লাল সাইকেলের স্পোক ঢুকিয়ে দেখা হতো এই অত্যাচার একটা মানুষ কতক্ষণ সহ্য করে জীবিত থাকতে পারে। তারপর এই মেডিকেল সায়েন্সের জ্ঞান প্রয়োগ করা হতো অন্যান্য কনসেন্ট্রেশন ক্যাম্প বা যুদ্ধক্ষেত্রে। এমনই নানা নারকীয় পরীক্ষার কেন্দ্র ছিল এই মেডিকেল ক্যাম্প। দীপাঞ্জন আর জোয়ান দুজনেই চমকে উঠল রাইকের মুখে এই নারকীয় বিভৎসতার কথা শুনে। হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যে দীপাঞ্জনরা পৌঁছে গেল ব্যারাক এক্সে। ধূসর রঙের ছাদওয়ালা বিরাট একটা ব্যারাক বেশ কিছুটা জায়গা নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। তার গা ঘেঁষে চারপাশে আরও একটা কাঁটা তারের বেড়া। কাঁটা তার ঘেরা ডাকাও কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যেও আরও এক প্রস্থ নিরাপত্তা বলয় ঘেরা একটা জায়গা। ব্যারাকটার জানলাগুলো ছাদের কাছাকাছি, হয়তো বা বন্দিরা যাতে জানলা দিয়ে পালিয়ে যেতে না পারে তাই জানলাগুলো ছাদের কাছাকাছি করা হয়েছিল। অসীম এক নিঃসঙ্গ শূন্যতা বিরাজ করছে ক্যাম্পটার চারপাশে। লোকজন সেখানে বিশেষ একটা নেই। দীপাঞ্জন শুধু সেখানে সেই শ্বেতাঙ্গ মহিলাকে দেখতে পেল যাকে সে রুমাল দিয়ে চোখ মুছতে দেখেছিল মিউজিয়ামের ভিতরে। ব্যারাকের সামনে চুপচাপ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে সেই যুবতী। রাইকের সঙ্গে সে জায়গায় গিয়ে দাঁড়াবার পর রাইক ক্যাম্পটা দেখিয়ে বলল, এটাই হলো এক্স ব্যারাক বা ব্যারাক এক্স। যেসব বন্দীকে হত্যা করা হবে তাদের অন্য ব্যারাক থেকে এই এক্স ব্যারাকে আনা হতো। শোনা যায় মাত্র একজন 18 বছর বয়সের তরুণ শুধুমাত্র বেঁচে ফিরতে পেরেছিল এই ব্যারাক থেকে।
এই এক্স ব্যারাকের নাম শুনলেই হাড় হিম হয়ে যেত বন্দীদের। এসএস গার্ডদের কথা না শুনলেই তারা বন্দীদের পাঠিয়ে দিত এই এক্স ব্যারাকে। সর্বমোট ৩২টা ব্যারাক আছে এই ডাকাও ক্যাম্পে। তার মধ্যে এই এক্স ব্যারাক আর চারপাশের জায়গাটাকে বলে ক্রিমেটোরিয়া গ্রাউন্ড। ক্রিমেটেরিয়া গ্রাউন্ড অর্থাৎ শ্মশান ভূমি। দীপাঞ্জন আর জোয়ান তাকিয়ে দেখল, সত্যি যেন শ্মশানের নিস্তব্ধতা, বিষণ্ণতা বিরাজ করছে চারপাশে। ৭০ বছরের বেশি সময় কেটে গেছে সেই সময়ের পর, কিন্তু আজও যেন মৃত্যুর নিস্তব্ধতা। সেদিনের অসহায় মৃত্যু পথযাত্রী, অদেখা অচেনা মানুষদের অদৃশ্য হাহাকার বিরাজ করছে সেই জায়গা জুড়ে। দীপাঞ্জন আর জোয়ান বেশ কিছুক্ষণ ধরে চেয়ে রইল এক্স ক্যাম্পের দিকে। একদল ট্যুরিস্ট এসে হাজির হলো সেখানে। সবার মুখেই বেদনাত্ম বিষণ্ণ ভাব। তাদের সঙ্গের গাইড ভদ্রলোক তাদের উদ্দেশ্যে বলতে শুরু করলেন ক্যাম্প এক্স সম্বন্ধে। দীপাঞ্জনের গাইড রাইক বলল, একসময় ট্যুরিস্টদের এই ক্যাম্প এক্সের ভেতরে প্রবেশ করতে দেওয়া হতো, কিন্তু সেসব বন্ধ করে দেওয়া হয়েছে এখন। প্রফেসর জোয়ান প্রশ্ন করলেন, কেন? রাইক বলল, এক্স ব্যারাকের অন্ধকার ঘরে ঢুকে গাইডদের মুখে এসএস গার্ডদের নারকীয় বিভৎসতার কথা শুনে অনেকেই অসুস্থতা বোধ করতেন। বেশ কয়েকবার কয়েকজন ট্যুরিস্ট অজ্ঞানও হয়ে গিয়েছিলেন। তাই আর আজকাল এখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। এ কথাগুলো বলে রাইক একটু চুপ করে থেকে বলল, এবার আমরা যাব এই শ্মশান ভূমির সবচেয়ে ভয়ঙ্করতম জায়গাতে। সাধারণত আমরা ট্যুরিস্টদের সেখানে নিয়ে যাই না, বিশেষত ট্যুরিস্ট দলের মধ্যে কোনো দুর্বল চিত্তের মানুষ থাকলে বা কোনো শিশু থাকলে তো কখনোই নয়। শুধু আমরা তাদেরকে কিছুটা তফাৎ থেকে জায়গাটা দেখিয়ে দিই। যিনি টিকিট কাউন্টারে আমাদের টিকিট দিলেন, তিনি সে জায়গাতে আপনাদের দেখানোর অনুমতি দেবার আগে একবার উকি মেরে দেখে নিয়েছিলেন আপনাদের দুজনকে। দীপাঞ্জন প্রশ্ন করল, সে কোন জায়গা? রাইক বলল, গেলেই দেখতে পাবেন। এই বলে হাঁটতে শুরু করলো সে। দীপাঞ্জন আর জোয়ান অনুসরণ করলো তাকে। ডাকাও ক্যাম্পের শেষ দর্শনীয় স্থানে রাইকের সঙ্গে এসে হাজির হলো দীপাঞ্জনরা। বেশ বড় ইটের তৈরি একটা বাড়ি। তার চারপাশে আজও দাঁড়িয়ে থাকা কাঠের খুঁটিগুলো দেখে মনে হলো একসময় কাঁটা তারের বেশ কয়েকটা নিরাপত্তা বলয় দিয়ে ঘেরা ছিল বাড়িটা। তার ভিতর প্রবেশ করতে করতে রাইক বলল, একসময় এসএস গার্ডরা সব সময় এই বাড়ির চারপাশে দাঁড়িয়ে থাকত। ব্যারাক এক্সের থেকে বন্দীদের এখানে আনা হতো। আমরা যে পথে ঢুকেছি ঠিক সেই পথে। এ পথে একসময় আমাদের মতোই ৩০,০০০ মানুষ ঢুকেছিল, যারা কোনোদিন আর বাইরে বেরোয়নি। বাড়ির ভেতরে ঢুকে দীপাঞ্জনদের নিয়ে রাইক এসে দাঁড়ালো একটা লম্বা টানেলের মতো জায়গাতে। সেখানে একটা হ্যাঙ্গারে সার সার জীর্ণ পোশাক ঝুলছে, সে আমলের বন্দীদের পোশাক। কয়েকটা তোয়ালেও আছে। উল্টো দিকে একটা ঘর, তার লোহার দরজাটা খোলা। তার পাশে দাঁড়িয়ে আছে এসএস গার্ডদের মতো পোশাকে একজন মিউজিয়াম কর্মী। রাইক বলল, এই পোশাকগুলো কিন্তু সত্যি সেই মানুষদের, যাদের এই পোশাক একবার খোলার পর দ্বিতীয়বার আর কোনো পোশাক পরার দরকার হয়নি। বন্দীদের প্রথমে এখানে এনে দাঁড় করিয়ে তার পোশাক খোলানো হতো। তারপর তার হাতে সাবান আর তোয়ালে দিয়ে তাকে স্নান করে আসতে বলা হতো পাশের এই স্নানঘর বা শাওয়ার রুম থেকে, যে ঘরের দরজা খোলা দেখছেন আপনারা। দীপাঞ্জন বলল, শুনেছি
ফাঁসির আসামিদের নাকি ফাঁসির আগে স্নান করানো হয়, নতুন পোশাক পরানো হয়। মৃদু হেসে রাইক বলল, না, এ ব্যাপারটা ঠিক তেমন নয়। চলুন শাওয়ার রুমের ভেতরে যাই। দীপাঞ্জনরা প্রবেশ করলো সেই স্নান ঘরটাতে। সঙ্গে সঙ্গে দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে গেল। বেশ বড় একটা স্নানঘর, টাইলস বসানো মেঝে, দেওয়ালের গায়ে সাবান রাখার কেস, জামা কাপড়, তোয়ালে ইত্যাদি ঝোলাবার জন্য হ্যাঙ্গার। একটা স্নানঘরে যা যা থাকার দরকার সবই আছে সেখানে। আর এক জায়গাতে মাথার উপরে আছে বেশ বড় একটা শাওয়ার বা ঝাঁঝরি। ঘরে ঢুকলেই প্রথমেই চোখ যায় সেই দিকে। শাওয়ারের নিচে দীপাঞ্জন আর জোয়ানকে নিয়ে দাঁড় করালো রাইক। শাওয়ারে জল ওঠার পাইপের গায়ের চাবিটা প্রথমে ঘোরালো রাইক। তারপর বলল, শাওয়ারে তো এখন আর জল নেই, তাই চাবি খুললেও জল পড়ল না। এবার আপনারা চাবিটা উল্টো দিকে ঘুরিয়ে বন্ধ করুন। তার কথা শুনে দীপাঞ্জন চাবিটা বন্ধ করতে গেল, কিন্তু সেই লোহার চাবির প্যাঁচ যেন উঠে গেছে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর সে বলল, চাবিটা ঘুরছে না, আটকে গেছে। রাইক বলল, না, চাবিটা আর কোনো অবস্থাতেই এখন পেছনে ঘুরবে না, যতক্ষণ না ঘরের বাইরে অন্য একটা চাবি দিয়ে এই শাওয়ারের চাবিটা ঘোরানো হয়। আসলে মাথার ওপরে এই শাওয়ার দিয়ে কোনো দিনই জল বেরোবে না। স্নান করার জন্য হতভাগ্য লোকগুলো যখন শাওয়ার রুমে যেত, তখন ওই শাওয়ার দিয়ে বেরিয়ে আসতো মারাত্মক গ্যাস, হাইড্রোজেন সায়ানাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড। ঠিক এইভাবেই মেঝেতে যে জল বেরোনোর ছিদ্র দেখছেন, সেখান থেকেও গ্যাস বেরিয়ে আসতো। হ্যাঁ, এই শাওয়ার রুমটাই ছিল হিটলারের সেই কুখ্যাত গ্যাস চেম্বার। এখানে অন্তত 1025 মানুষকে মারা হয়েছিল সেই সময়। দীপাঞ্জন আর জোয়ান স্তম্ভিতভাবে তাকিয়ে রইল সেই শাওয়ারটার দিকে। মানুষ খুন করার জন্য সত্যি কি অদ্ভুত নৃশংস পরিকল্পনা। রাইক প্রথমে বলল, এমনিতেই কিন্তু এ ঘরের দরজা বন্ধ করলে বাইরের বাতাস চলাচল বন্ধ হয়ে যায়। তার কথাটা সম্ভবত সত্যি, কারণ দরজাটা বন্ধ হবার পর থেকেই একটা দম বন্ধ লাগছে দীপাঞ্জনের। রাইক এবার বলতে লাগলো, দরজাটা বন্ধ হয়ে গেছে, আমরা তখন এ ঘরে, শাওয়ারের নবটা খুলে দেওয়া হয়েছে। ভাবুন তো সেই পরিস্থিতির কথা। মাথার ওপর শাওয়ার থেকে ঘরের মেঝে থেকে গ্যাস বেরোতে শুরু করেছে, দম বন্ধ হয়ে আসছে আপনার। কথাগুলো বলতে বলতে কেমন যেন বিকৃত হয়ে যেতে লাগলো রাইকের মুখ। সে বলে যেতে লাগলো, ক্রমশ বিষাক্ত গ্যাস গ্রাস করে নিচ্ছে ঘরটা, দম বন্ধ হয়ে আসছে আপনার। এক টুকরো বাতাসের জন্য আপনি ছোটাছুটি করছেন, লোহার দরজাটা খোলার চেষ্টা করছেন। আপনার পরিস্থিতির কথা চিন্তা করে ঘরের দরজার ওপাশে দাঁড়িয়ে হাসছে নৃশংস এসএস গাদরা। আপনি আর পাচ্ছেন না, দম বন্ধ হয়ে আসছে আপনার। সালফাইডের প্রভাবে আপনার ফুসফুস ফেটে রক্ত বেরিয়ে আসতে শুরু করেছে আপনার নাক মুখ দিয়ে। একটু বাতাস। কথাগুলো বলতে বলতে একই রকম বিকৃত হয়ে গেল রাইকের মুখটা। চমকে উঠল দীপাঞ্জন আর জোয়ান। রাইকের ঠোঁটের কোণ থেকেই যেন কি একটা বেরিয়ে আসতে শুরু করেছে। হ্যাঁ, লাল রক্ত। তবে কি এত বছর পর সত্যিই কোনো গ্যাস বেরোতে শুরু করেছে এই ঘর থেকে? মুহূর্তের জন্য দীপাঞ্জন আর জোয়ানের মনে হলো সত্যিই যেন তাদের দম বন্ধ হয়ে যাচ্ছে। দীপাঞ্জন চিৎকার করে উঠতে যাচ্ছিল, ঠিক সেই সময় শব্দ করে পেছনের দরজাটা খুলে গেল, আর রাইকের মুখটা ফিরে এলো স্বাভাবিক অবস্থায়।
দীপাঞ্জনরা বাকরুদ্ধভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। রাইট পকেট থেকে রুমাল বার করে ঠোঁটের কোণটা মুছে নিয়ে বলল, রক্ত নয়, লজেন্স। মাফ করবেন, সেই ভয়াবহ মুহূর্তটা বোঝাবার জন্য এটা করলাম। চলুন এবার বাইরে যাওয়া যাক। বাইরে এলো দীপাঞ্জনরা। রাইক তাদের দরজার আড়ালে লুকিয়ে থাকা সেই চাকাটা দেখালো, যা ঘুরিয়ে গ্যাস প্রবেশ করানো হতো ঘরের ভেতর। ঘরটার পেছন দিকে বড় বড় গ্যাসের পাইপগুলো দেখিয়ে সে বলল, প্রথম অবস্থায় যখন একজন দুজনকে মারা হতো তখন তাদের স্নান করতে যেতে বলা হতো, কিন্তু শেষের দিকে যখন গণহত্যা শুরু হলো তখন দলে দলে লোককে হাত পা বেঁধে ও ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। শাওয়ারের চাবি ঘোরাবার দরকার হতো না, মেঝের ছিদ্র দিয়ে ঘরে গ্যাস ঢোকানো হতো। শাওয়ার রুমের থেকে একটু এগিয়েই ওভান রুম। বিরাট ঘরটার একপাশের দেওয়ালে মাটি থেকে কিছুটা উপরে দুটো বিরাট চুল্লি আজও হাঁ করে আছে। চুল্লির গহ্বরের ভেতর জমাট বাঁধা অন্ধকার। ঘরের এক কোণে রাখা আছে কয়েকটা ট্রলি, বেলচা, এইসব। রাইক বলল, গ্যাস চেম্বারে ফাঁসির দড়ি বা ফায়ারিং স্কোয়াডে যাদের মারা হতো তাদের দেহ ওই ট্রলিগুলোতে চাপিয়ে এনে এই ওভান দুটোতে পুড়িয়ে ফেলা হতো। হতভাগ্য লোক তার পরিবার পরিজন বলে যদি কেউ থেকেও থাকতো তবে সে জানতেও পারত না লোকটার কি হলো। এ কথা বলে রাইক বলল, পাশেই একটা ঘরে ছোট সংগ্রহশালাতে হতভাগ্য সেই সকল মানুষগুলোর প্রতি শ্রদ্ধা জানাবার ব্যবস্থা আছে, যাবেন সেই ঘরে? এছাড়া আর কিছু দেখবার নেই এখানে। জোয়ান বললেন, হ্যাঁ যাব। পাশেই সেই ঘরটা। দরজার বাইরে একজন মহিলা গোলাপের পাপড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তার হাতের পাত্র থেকে পাপড়ি নিয়ে সে ঘরে প্রবেশ করল দীপাঞ্জনরা। ঘরের ঠিক মাঝখানে শ্বেত পাথরের একটা পাত্র রাখা আছে। জলপূর্ণ সেই পাত্রে গোলাপের পাপড়ি ভাসিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছে কয়েকজন টুরিস্ট। আর ঘরটার চারপাশে দেওয়াল জুড়ে রয়েছে অসংখ্য বাঁধানো ফটোগ্রাফ, যাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে সেই অসহায় মানুষদের ছবি। দীপাঞ্জনরা পাত্রে লাল গোলাপের পাপড়ি ভাসিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার পর ঘুরে ঘুরে ছবিগুলো দেখতে লাগলো। ছবির মানুষগুলোর সকলের চোখে জেগে আছে এক অদ্ভুত বিষণ্ণ ভয়ার্ত ভাব। মৃত্যু নিশ্চিত জানলে কোনো মানুষের চোখে মুখে যে ভাব ফুটে ওঠে তেমনই। ছবিগুলোর দিকে তাকিয়ে দীপাঞ্জন প্রশ্ন করল, এ মানুষগুলোর মধ্যে একজনও কি বাঁচেনি? রাইক জবাব দিল, এই ক্যাম্পের বন্দীদের মধ্যে শেষের দিকে কেউ কেউ বেঁচে গিয়েছিল। হিটলারের পতনের পর মার্কিন সেনারা যখন এই ক্যাম্প দখল নেয় তখন তারা কিছু বন্দীকে মুক্ত করে। তাদের নামের তালিকা আমরা প্রথমে যে মিউজিয়ামে ঢুকেছিলাম সেখানেই টাঙানো আছে। জোয়ান বললেন, তাদের কেউ কি এখনো জীবিত আছেন? যদিও তাদের বয়স অনেক হবার কথা, তেমন কেউ থাকলে তাকে দেখতাম। রাইক বলল, বন্দীদের মধ্যে তখন সিংহভাগই বিদেশি ছিল। মুক্তি পাবার পর তারা সবাই নিজেদের দেশে ফিরে গিয়েছিল। এ দেশের লোক অর্থাৎ জার্মানদের মধ্যে যারা 2-3 জন জীবিত আছেন তারা মিউনিখে কেউ নেই। তবে রাইকের কথা শেষ হবার আগেই পাশ থেকে একজন বলে উঠল, এখানে একজন আছেন, তবে তার জন্ম হয়েছিল পোল্যান্ডে। হিটলার পোল্যান্ড অধিকার করার পর তিনি অন্য বন্দীদের সঙ্গে এখানে আসেন। মার্কিন সেনারা এই ক্যাম্প দখল করার পর তিনি মুক্তি পেয়েও আর দেশে ফেরেননি। কথাটা যে বলল তাকে চিনতে পারল দীপাঞ্জন।
এই মেয়েটাকেই ঘুরতে ঘুরতে সে চোখ মুছতে রেখেছিল। পরনে ওভারকোট, হাই হিল বুট। রাইক বলে উঠল, আপনি জেকব লুবেনেস্কির কথা বলতে চাইছেন নিশ্চয়? আমি তার নামটাই বলতে যাচ্ছিলাম। মেয়েটা রাইকের প্রশ্নের জবাব দিল, হ্যাঁ। তারপর বলল, এখানে তার ছবিও আছে, আসুন আপনাদের দেখায়। রাইক এবার একটু বিব্রতভাবে বলল, একবার একদল ট্যুরিস্টকে নিয়ে আমি লুবেনেস্কির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু তার ছবি যে এখানে আছে তা আমার জানা ছিল না। মেয়েটার পেছনে এগিয়ে দেওয়ালে টাঙানো একটা বাঁধানো ছবির সামনে এসে দাঁড়ালো দীপাঞ্জন। আরও একজন ভদ্রলোক সেখানে দাঁড়িয়েছিলেন। বিবর্ণ হয়ে যাওয়া ছবিটার মধ্যে এসএস গার্ডদের পাহারায় দাঁড়িয়ে আছে একদল বন্দী। জনা দশেক লোক হবে তারা। লোকগুলোর কেউ উলঙ্গ, কেউ অর্ধ উলঙ্গ। তাদের সকলের চোখেই ভয়ার্ত দৃষ্টি। তারা ছবির মধ্যে যেখানে দাঁড়িয়ে আছে সে জায়গাটা চিনতে পারল দীপাঞ্জন। ছবিটা তোলা হয়েছিল লোকগুলোকে সেই মেডিকেল হাউসের সামনে দাঁড় করিয়ে। বাড়িটা দেখা যাচ্ছে পেছনে। মেয়েটা ছবি দেখিয়ে বলল, সারি বাঁধা বন্দীদের মধ্যে একদম বাঁ ঘেঁষে একটা 14-15 বছরের ছেলে দাঁড়িয়ে আছে, দেখুন। ওই হলো জেকব লুবেনেস্কি। এখন তার 25 বছর বয়স। আর তার ঠিক গা ঘেঁষে যেই যুবক দাঁড়িয়ে আছে তার নাম হুইট লুবেনেস্কি, জেকবের দাদা আসে। পোল্যান্ড থেকে জার্মান বাহিনীর হাতে ধরা পড়ার পর নানা বন্দি শিবির ঘুরে তারা দুই ভাই এখানেই এসেছিল 1943 সালে। তবে হুইটের আর ক্যাম্পের বাইরে বেরোনো সম্ভব হয়নি। ওই মেডিকেল হাউসে যাবার মাসখানেকের মধ্যেই তার মৃত্যু হয়। প্রাণে বাঁচে শুধু জেকব। অন্য যে লোকটা ছবিটার সামনে দাঁড়িয়েছিল সে মেয়েটার কথা শুনে এবার হঠাৎ বলে উঠল, আপনি নিশ্চিত যে ওই ছেলেটাই জেকব লুবেনেস্কি? মেয়েটা কয়েক মুহূর্ত চুপ করে থেকে তার হাত ব্যাগ খুলে একটা পোস্টকার্ড সাইজের ফটোগ্রাফ বার করলো। 5 জন নরনারীর ছবি, সম্ভবত কোনো পারিবারিক ছবি। পুরনো ছবিটাকে আবার কম্পিউটারের মাধ্যমে নতুন করা হয়েছে। ছবিটা দেখিয়ে মেয়েটা বলল, দেখুন, এই ছবিতে যে 2 জন পুরুষের ছবি আছে তাদের সঙ্গে দেওয়ালের ছবির ওই 2 জনের মিল আছে কিনা? জোয়ান তার হাত থেকে ছবিটা নিয়ে দেওয়ালের ছবিটার পাশে ধরতেই সবাই বুঝতে পারল মেয়েটার বক্তব্য সত্য। দুটো ছবিরই বাচ্চা আর সেই যুবক একই লোক। ছবিটা জোয়ানের হাত থেকে নিয়ে আবার ব্যাগে রাখতে রাখতে এরপর মেয়েটা বলল, এই পারিবারিক ছবিটা তোলা হয়েছিল ওরা ধরা পড়ার ঠিক মাসখানেক আগে। জোয়ান এবার মেয়েটাকে প্রশ্ন করল, আপনি কি ট্যুরিস্ট নাকি ইতিহাস গবেষক? উত্তর দেবার আগে মেয়েটা জানতে চাইল, আপনারা? জোয়ান উত্তর দিলেন, আমি জাপানে একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি, প্রফেসর জোয়ান। আর আমার বন্ধু সেন ভারতীয়, আমরা এদেশে বেড়াতে এসেছি। দীপাঞ্জনের পদবী সেন, তাকে সেন উচ্চারণ করেন জোয়ান। জবাব শুনে মেয়েটা বলল, আসলে আমি ঠিক ট্যুরিস্ট নই আর ইতিহাস গবেষকও নই, যদিও আমি এসেছি পোল্যান্ড থেকে। আমার নাম ডায়ানা লুবেনেস্কি। ছবির এই হুইট ছিলেন আমার নিজের গ্র্যান্ডফাদার, জ্যাকবও তাই আমার গ্র্যান্ডফাদার। আমি তাকে নিজের জন্মভূমিতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। এই ডাকাউ শহরে তার কাছে আমি 2 দিন ধরে আছি। দীপাঞ্জনরা অবাক হয়ে গেল তার কথা শুনে।
একটু চুপ করে থেকে জোয়ান বললেন, ম্যাডাম, এই ভদ্রলোকের সঙ্গে একবার দেখা করা যায় কি? উনি তো জীবন্ত ইতিহাস। দীপাঞ্জনদের পাশে দাঁড়ানো সেই অপরিচিত ভদ্রলোক এবার বললেন, প্রথমে আমাকে মাপ করবেন, আমি আপনাদের মধ্যে কথা বলছি বলে। আসলে আমি খুব আকর্ষণ বোধ করছি আপনাদের কথায়। আমার নাম কার্ল মুলার, জার্মান, পেশায় ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল দুটোতেই আমার ডিগ্রি আছে। দর্শকদের জন্য এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনী পরিকল্পনা করেছেন মিউজিয়াম কর্তৃপক্ষ। সে কাজেই আমি এখানে এসেছি। মিউজিয়াম কিউরেটরকে জিজ্ঞেস করলে আপনারা আমার পরিচয় সম্বন্ধে নিশ্চিত হতে পারবেন। আমিও ওই জীবন্ত ইতিহাস ভদ্রলোকের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী। তাতে আমার কাজের সুবিধা হবে। ম্যাডাম, আমাকে সে সুযোগ করে দিলে কৃতজ্ঞ থাকব। ডায়না তাদের প্রশ্নের জবাবে বলল, কিন্তু এখন তো তার সঙ্গে দেখা হবে না। বেলা 12টা বাজে। তিনি খাওয়া সেরে এখন ঘুমিয়ে পড়বেন। বৃদ্ধ মানুষ, তার ঘুম ভাঙবে রাত 8টা নাগাদ। তাকে ফিরিয়ে নিয়ে যাবার আগে তার সঙ্গে আপনাদের সাক্ষাতের ব্যবস্থা আমি করতে পারি, কিন্তু তার জন্য আপনাদের কাল সকাল 8টা নাগাদ এখানে আসতে হবে। আমি সে বাড়িতে আপনাদের নিয়ে যাব। ইঞ্জিনিয়ার কার্ল মুলার সঙ্গে সঙ্গে বললেন, আমার আসতে কোনো অসুবিধা হবে না। এখানে তো আমাকে কাজের ব্যাপারে আসতেই হবে। দীপাঞ্জন বলল, আমরা মিউনিকের একটা হোটেলে আছি, সেখান থেকে ঠিক সময়ে চলে আসব। মুলার বললেন, মিউনিক হলে তো ভালোই, আমি তো সেখান থেকেই আসব। হোটেলের ঠিকানাটা দিয়ে দিলে আমি আসার সময় আপনাদের সেখান থেকে তুলে আনব। কথাবার্তা হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। সেই ঘর ছেড়ে একসঙ্গে বেরোলো সবাই। গ্যাস চেম্বারের লাগোয়া টানেলটা ধরে বাইরে বেরোতে বেরোতে দীপাঞ্জন জোয়ানকে বলল, ভাবতেও অবাক লাগে যে হিটলারের মতো কেউ জন্মেছিল এই পৃথিবীতে। ভাগ্যিস তিনি আর নেই। তার কথা শুনে মুলার বললেন, তবে তার ভাবধারণার কিছু মানুষ কিন্তু এখনো জার্মানিতে আছে। তারা দেবতা জ্ঞানের শ্রদ্ধা করে হিটলারকে। দীপাঞ্জন বলল, তারা কারা? মুলার বললেন, ওদের বলে নিও নাৎসি বা নব্য নাৎসি। বেশ কিছু সংগঠন আছে ওদের, তার মধ্যে কয়েকটা আবার গুপ্ত সংগঠন। গোপনে নাকি অস্ত্র সংগ্রহ করে তারা। মাঝে মাঝে লোকগুলো অন্য বর্ণ ধর্মের মানুষদের ওপর ছোটখাটো গুপ্ত হামলা চালায়, বিশেষত ইহুদিদের ওপর। হিটলারের আদর্শে অনুপ্রাণিত লোকগুলো স্বপ্ন দেখে যে একদিন তারা এই জার্মানির ক্ষমতা দখল করবে, তারপর পৃথিবী দখলের অভিযানে নামবে। রাশিয়া, ব্রিটেন, আমেরিকা তো বটেই, সারা পৃথিবীর ওপর তারা কর্তৃত্ব করবে। তাদের স্বস্তিক চিহ্ন আঁকা পতাকার নিচে থাকবে সারা পৃথিবী। তবে তারা এখনো পর্যন্ত ছোটখাটো 2-1টা নাশকতা ঘটানো ছাড়া তেমন কিছু করতে পারেনি। জার্মান পুলিশের কড়া নজর আছে। মাঝে মাঝে ওদের 2-1জন লোক গ্রেপ্তারও হয় ওদের হাতে। জোয়ান বললেন, হ্যাঁ, কোনো একটা কাগজে যেন পড়েছিলাম এই নব্য নাৎসিদের ব্যাপারে। বাড়িতে আর বাইরে বেরিয়ে দীপাঞ্জনরা 3 ভাগে ভাগ হয়ে গেল। ডায়না চলে গেল মিউজিয়ামের অধিকর্তার সঙ্গে দেখা করতে। মুলার বললেন তার ক্যাম্প ছেড়ে বেরোতে বিকেল হয়ে যাবে। সব কিছু তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হচ্ছে তো। আর দীপাঞ্জনরা ক্যাম্পের বাইরে যাবার জন্য পা বাড়ালো। গল্পের পরবর্তী অংশ পরের পার্টে।